হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, এটা একটা কথা আছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো এখানে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ছোট ফিল্ম ইন্ডাস্ট্রি, কিন্তু সেখানে এই যে ব্যান কালচার ছিল, অ্যাক্টারকে ব্যান করার ব্যাপার ছিল, সেগুলো আপনারা প্রত্যেকেই জানেন। তো সেই নিয়ে বহু কথাবার্তা হয়েছে, এখনও ইভেন হচ্ছে আর কি। ফাইনালি মানে সরকার পাল্টে যাওয়ার পরবর্তীতে সেগুলো সামনে আসছে যে কী কী কালচার চলতো। এবার সেম জিনিসটা এখন বলিউডে হয়েছে। এই কোনো জিনিসে আমরা বহুদিন পরে বলিউডের থেকে এগিয়ে রইলাম, যে এখানে আর্টিস্ট ব্যানিং আগে হয়েছে, বলিউডে এখন হচ্ছে। তো যেটা ব্যাপার, এটা আমি জাস্ট জোক করছিলাম। যেটা মেন বিষয়টা সেটা হচ্ছে রণবীর সিংকে মানে যেরকম আমাদের এখানে ফেডারেশন আছে, সেরকম বম্বেতেও তো ফেডারেশন আছে, ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে অ্যাসোসিয়েশন, ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, FWICE বলে। তো তার হেড হচ্ছে অশোক পণ্ডিত, এবং সেখানে বিভিন্ন যত মানে যারা টেকনিশিয়ানস আছে, মানে সে লাইট থেকে শুরু করে যারা সেট কনস্ট্রাকশন করে ইত্যাদি, তো সেই যত টেকনিশিয়ানসরা আছে তাদের যে ফেডারেশন, তো সেই ফেডারেশন থেকে আজকে আর কি একটা প্রেস কনফারেন্স করা হয়েছে, এবং সেখানে তারা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে রণবীর সিংকে তারা বয়কট করছে, ব্যান করছে, এবং তারা রণবীর সিংয়ের কোনো ছবিতে কাজ করবে না, ইভেন অ্যাডভার্টাইজমেন্টেও কাজ করবে না, এটা তারা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে। এবং তাদের বক্তব্য হচ্ছে যে তাদের কাছে কমপ্লেন নিয়ে এসেছিল প্রডিউসার এক্সেল এন্টারটেনমেন্ট, ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি। তারা বলেছিল তারা অলরেডি মানে শুটিংয়ে যাওয়ার তাদের কথা 3 সপ্তাহ বাকি, সেই সময় এসে রণবীর সিং হঠাৎ করে ক্যান্সেল করেছে। 45 কোটি টাকা অলরেডি তাদের খরচা হয়ে গেছে প্রি প্রোডাকশনে, যেটা আমরা আগেও রিপোর্টস পেয়েছিলাম আর কি। এবার ফারহান আখতারের বক্তব্য হচ্ছে যে রণবীর সিংকে ওই টাকাটা ফেরত দিতে হবে, সে যদি হঠাৎ করে ওয়ার্কআউট করে যায়। তো সব ডকুমেন্টস ইত্যাদি যা যা খরচা হয়েছিল প্রি প্রোডাকশনে সব কিছু তারা এখানে সাবমিট করেছে, যে প্রডিউসারদের সাথে মানে জাস্টিস হচ্ছে না, এবং কিছুতেই মানে তার এরা একটা যদি লোক আজকে ওরকম র্যান্ডামলি বেরিয়ে যায়, এবং এই ছবিটা হলে তো আরও প্রচুর টেকনিশিয়ানসরা টাকা পাবে, ঠিক আছে, তারাও নিজেদের ডেটস ওই ছবিটাকে দিয়ে রেখেছিল, অন্য কাজকে না বলেছে। তো এই ছবিটা না হলে তো, একটা ছবি না হলে তো অনেক পুরো ইকোসিস্টেমের ক্ষতি না, তো বহু লোকের ক্ষতি হবে যেসব টেকনিশিয়ানদের। তো সেই সব কমপ্লেন নিয়ে ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি তারা গেছিল এই ফেডারেশনের কাছে, এবং তারা পুরো বিষয়টা শুনে তারা এবার কি করে, যে রণবীর সিংকে একটা মেল করে যে আমরা প্রডিউসারের দিকটা শুনেছি, এবার আপনি সামনে এসে আপনার দিকটা বলুন আর কি, যে আপনার কী কী প্রবলেম আছে। তো রণবীর সিংকে নাকি মাল্টিপল টাইম মেল করার পরবর্তীতেও সে কোনো রেসপন্স দেয়নি, দিনের পর দিন এরকম চলেছে। এবং তার পরবর্তীতে যখন তারা ডিসাইড করে যে প্রেস কনফারেন্স করবে, তারা সেই বিষয়টা রণবীর সিংকে জানায়। তখন রণবীর সিং তাদেরকে মেল করে এবং সেখানে বলে যে এই যে বিষয়টা আমার আর প্রডিউসারের মধ্যে যা ডিসপিউট চলছে, এটা আপনাদের জুরিসডিকশনের মধ্যে আসে না, তো আপনারা প্লিজ এটার মধ্যে ইন্টারফেয়ার করবেন না, এই ধরনের জিনিস রণবীর সিং জানান। এবং সেখান থেকে তারপরে এই ফেডারেশন ডিসাইড করে যে না, তারা আর কি একটা স্টেপ নেবে, কারণ এই জিনিসটা যদি চলতে থাকে প্রচুর ওয়ার্কার্সদের লাইফ এফেক্টেড হবে। প্রডিউসার যদি এইভাবে মানে ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলে প্রচুর লোকে সে ছবি বানাবে না, আর ছবি না বানালে টেকনিশিয়ানরা কাজ পাবে কোথা থেকে। তো প্রডিউসারদের হিতে যাতে এই ব্যাপারটা পুরো সলভ হয়, তাই জন্য তারা এরকম একটা মানে বয়কট আর কি করে দিয়েছে আর কি। এবং তারা অফিসিয়ালি প্রেস কনফারেন্স করেই আর কি রণবীর সিংকে ব্যান করেছে। এবং তারা এটাও জানিয়েছে ওই প্রেস কনফারেন্সের মধ্যেই যে ইন্ডাস্ট্রির অনেকেই আর কি চেষ্টা করেছে, যারা বড় বড় মাথারা রয়েছে, তারা রণবীর সিং ফারহান আখতারের মধ্যে মিটিং করিয়ে ব্যাপারটাকে শর্ট আউট করবার চেষ্টা করেছে, যে রণবীর সিং যাতে কিছু টাকা পয়সা দিতে পারে, করে, বা ছবিটা যেন করে নেয়। তো এই ধরনের জিনিসপত্র মিটিংস মাল্টিপল হয়েছে আর কি। আমরা অলরেডি জানি আর কি, আমরা এরকম ভিডিওস দেখতে পেয়েছিলাম যে আমির খান সেখানে ইনভলভ হয়েছেন, আরও অনেকে ইনভলভ হয়েছিলেন, তারা চেষ্টা করেছিলেন নিজেদের দিক থেকে, বাট কিছুতেই ব্যাপারটা সলিউশনে আসছে না। রণবীর সিং রেসপন্ডই করছে না, রণবীর সিং গো ধরে বসে আছেন যে সে ডন 3 কিছুতেই করবেন না আর কি এক্সেল এন্টারটেনমেন্টের সাথে, এবং সেইখান থেকেই এরকম একটা জিনিস হচ্ছে। আজ একটা এরকম খবরও সার্কুলেট হয়েছিল যে রণবীর সিং নাকি প্রলয়ের প্রফিট শেয়ার অফার করেছে, তারপর নিজে কিছু টাকাও অফার করেছে এক্সেল এন্টারটেনমেন্টকে, এই ধরনের জিনিসপত্র। তো বোঝাই যাচ্ছে ওটা পিআর মাধ্যমে সার্কুলেট করানো হয়েছিল, ওটা অ্যাকচুয়ালিতে হয়নি। যদি সেটা সত্যিই হয়ে থাকতো, কিছু নেগোসিয়েশন ইত্যাদি কথাবার্তা যদি হতো, তাহলে আজকে ব্যাপারটা এইদিকে যেত না আর কি। এবং অন্যদিকে ফারহান আখতাররা নিজেদের পিআর দিয়ে যে জিনিসগুলোকে সার্কুলেট করেছিল, যে রণবীর সিংয়ের যে ধরনের ডিমান্ডস ইত্যাদি, এবং ক্রিয়েটিভ কন্ট্রোল নিয়ে নেবো নিজের হাতে, সেই যে ব্যাপারগুলো, এবার সেগুলো কতটা সত্যি মিথ্যে সেটা তো সময় এলেই আমরা বুঝতে পারবো। কিন্তু যে ডিমান্ডসগুলো পড়েছিলাম সেগুলো শুনে তখনই আর কি অবাক লেগেছিল, এবং সেটা নিয়ে আমি বলেও ছিলাম যে, এবং দেখুন এটা তো সত্যি কথা যে স্টার যখনই আসে সে ইন্টারফেয়ার করে সে নিজের মধ্যে, এবং রণবীর সিং যেহেতু একটা বড় ম্যাসিভ হিট দিয়ে এসছে, তাই জন্য তার ইন্টারফারেন্স তো ছবির মধ্যে বেড়ে যাবেই, এবং সেটাই সে করবার চেষ্টা করছিল। এবং সেখান থেকেই কোথাও গিয়ে একটা ক্ল্যাশ হয় এবং রণবীর সিং ওয়ার্কআউট করে চলে যায়। এবার এই যে জিনিসটা হচ্ছে, এটা এর পরবর্তীতে কি হতে পারে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো ভিডিওর মধ্যে। বম্বেতে একটা হেভি ব্যাপার আছে কি, যে বম্বেতে যে যাদের আর কি এরকম কার্ড নেই, গিল্ডের কার্ড নেই, তারাও কিন্তু কাজ করে। এরকম প্রচুর নন মেম্বার আর কি আছে যারা কাজ করে আর কি। আমি যে রাউন্ড টেবিল ইন্টারভিউটা করেছিলাম, দেখবেন অনেক ডিরেক্টরসরা সেখানে ছিল, সেখানে দেখবেন পরমব্রত চট্টোপাধ্যায় এই বিষয়টা নিয়ে কথা বলেছিলেন আর কি। তিনি বলেছেন তো বম্বেতে কিন্তু প্রচুর নন গিল্ড মেম্বাররাও কাজ করে। এবং বম্বেতে ধরুন একটা ইউটিউবের কোনো আপনি একটা সেখানে সিনেমা বানাচ্ছেন,
শর্ট ফিল্ম হতে পারে, কোনো সিরিজ হতে পারে, সেটা আপনি এসে কিন্তু স্টুডিও নিয়ে একদম ভাড়া টাড়া নিয়ে প্রপারলি শ্যুট করতে পারবেন। আপনাকে মানে গিল্ডের টেকনিশিয়ান নিতে হবে না, ওরকম কোনো ম্যান্ডেটারি ব্যাপার নেই। ওখানে অনেক বেশি ফ্লেক্সিবল জিনিসপত্র, এবং ওখানে দেখবেন যে বাইরে থেকে সাউথ থেকে এসেও লোকে শুটিং করছে, সেখানে পেমেন্টও ডবল দিতে হয় না, ওইসব কিছু নিয়ম নেই। অনেক বেশি ফ্লেক্সিবল ইন্ডাস্ট্রি, বড় ইন্ডাস্ট্রি, প্রচুর কাজ হয়, প্রচুর লোকে এমপ্লয়েড হয়। কিন্তু ব্যাপার হচ্ছে, আর এই জিনিস আপনাদেরকে আরো একটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে এস রাজামৌলি যখন বাহুবলী বানাচ্ছিলেন, ওই বাহুবলী তো বাজেট বিশাল বড় ছিল, এবার তখন তারা বুঝতে পারেনি যে হিন্দিতে আরও ম্যাসিভ সাকসেস আসবে, তো তাদেরকে প্রোডাকশন একটা কন্ট্রোল করবার দরকার ছিল। এবার এই ওখানে তেলেগু ইন্ডাস্ট্রিতে একটা নিয়ম ছিল সেই সময় যে আপনাদেরকে এতগুলো মিনিমাম টেকনিশিয়ান নিতেই হবে। তো রাজামৌলি ওই অ্যাডিশনাল টেকনিশিয়ান কস্টটা কাট করতে চাইছিলেন, তো তাই জন্য তিনি বলেছিলেন আমি এই রুলটা মানবো না, আমার যতজনের প্রয়োজন আমি সেটাই করবো, এবং আমি কম লোক নিয়ে করবো আর কি, যতটা আমার প্রয়োজন আছে ততটা নিয়েই করবো, অ্যাডিশনাল লোকজন নেবো না, আমার কস্টিং এমনিতেই বেশি আছে, ভিএফএক্স ইত্যাদি, সেট ইত্যাদি, সেগুলো প্রচুর কস্টিং আছে, আমি এটার মধ্যে আর ঢুকবো না। তখন এস রাজামৌলিকে কিন্তু তেলেগু ইন্ডাস্ট্রি থেকে ব্যান করা হয়েছিল, এটা অনেকে জানে না। আজকে ভাবুন যে রাজামৌলি তেলেগু ইন্ডাস্ট্রির ফেস, তাকে সেই সময় ব্যান করে দিয়েছিল আর কি। এবং সেই সময় রাজামৌলি যেটা করেছিলেন যে উনি ইন্ডিয়ার বিভিন্ন অন্য ইন্ডাস্ট্রি থেকে, মানে সাউথেই তো আরও 3টে ইন্ডাস্ট্রি রয়েছে, তামিল রয়েছে, কানাডা রয়েছে, মালায়ালাম রয়েছে, তারপর বম্বে থেকে, তো সেখান থেকে তিনি, আর ফরেন থেকেও ফরেন টেকনিশিয়ানসরাও কাজ করেছে, তাদেরকে তিনি ডাইরেক্টলি ডেকে আনেন, ঠিক আছে। এবার তারা তো ওই গিল্ডের মেম্বার নয়, তো তারা তো অ্যালাউড, মানে ওটাতে ইনভলভ হচ্ছে কি হচ্ছে না কিছু ম্যাটার করছে না, এবার তাদেরকে নিয়ে এসে উনি শ্যুট করেন আর কি। তো এই জিনিসটা রাজামৌলি একটা ইন্টারভিউতে নিজে বলেও ছিলেন আর কি, যে আমি এটাকে বাইপাস করবার জন্য আমি ওখান থেকে টেকনিশিয়ান, কারণ আমি শুটিংটা যাতে হল্ট না হয়ে যায়, আমার যেহেতু প্রচুর কস্টিং মানে চলে যাবে আর কি, নষ্ট হবে টাকা, তো তাই জন্য আমি আমাদের স্টেটের বাইরে থেকে, অন্য স্টেট থেকে টেকনিশিয়ান নিয়ে এসে তাদেরকে দিয়ে আমি কাজটা করিয়েছিলাম। এবার দেখুন এখানে এই যে প্রেস কনফারেন্সটা হয়েছে, এবার এই যেহেতু এই জিনিসটা তখন হয়েছিল যখন বাহুবলী ইন প্রোডাকশনে ছিল, 2012 সালে মাক্ষী রিলিজ হয়ে গেছে, তার পরবর্তী 13-14 কথা এটা। তো এবার ব্যাপার হচ্ছে এই জিনিসটা যেরকম আমরা জানি সেরকম তো ওখানের লোকেরাও জানে, এই ফেডারেশনের লোকেরাও জানে। তো রণবীর সিং এটাকে বাইপাসও করতে পারে প্রলয়ের ক্ষেত্রে, যে ভাই প্রলয় আমি বম্বেতে শুটিংই করলাম না, আমি চলে গেলাম হায়দ্রাবাদে, আমি রামোজিতে পুরো করলাম, আমি তেলেগু টেকনিশিয়ানসদেরকে নিয়ে নিলাম, বা আমি তামিল টেকনিশিয়ানসদেরকে নিয়ে নিলাম, বা আমি ফরেন থেকে টেকনিশিয়ানস নিয়ে নিলাম, এবং আই ক্যান শুট ইজিলি। তো রণবীর সিং চাইলে কিন্তু এই জিনিসটাকে বাইপাস করতে পারে এখনো অবধি যে স্টেটে আছে, বাট এই প্রেস কনফারেন্সটার মধ্যে যাতে এই জিনিসটা রণবীর সিং না করতে পারে, তাই জন্য যেটা বলা হয়েছে যে এই যে ফেডারেশনের যে মানে যারা এই প্রেস কনফারেন্সটা করেছে, অশোক পণ্ডিত আর কি লিড করছিল, তারা এবার তাদের মাথার উপর একটা মানে বডি আছে, যেটা আর কি সবকটা যে ইন্ডাস্ট্রি, যে ফেডারেশন, তাদের একটা মাদার বডি আর কি, যে আর কি রুল বানায়, এবং সেটা প্রত্যেকটা ফেডারেশন, প্রত্যেকটা রেসপেক্টিভ ইন্ডাস্ট্রির ফেডারেশনরা ফলো করে। আমাদের এখানে ফলো হতো না বাই দ্য ওয়ে, সেটা অন্য ব্যাপার। এবার সেই মাদার বডিটার একজন রিপ্রেজেন্টেটিভও ছিল আর কি এই মিটিংটার মধ্যে। এবার সে বলে দিয়েছে যে আমরা এমনভাবেই ব্যবস্থা নিচ্ছি যাতে খালি বলিউড থেকে নয়, পুরো ইন্ডিয়ার কোথাওই কোনো টেকনিশিয়ানই যাতে কোঅপারেট না করে আর কি, সেটা তারা করবার চেষ্টা করছে। এটা তারা প্রেস কনফারেন্সের মধ্যে এটাও বলে দিয়েছে, যেহেতু পাস্টে এরকম ঘটনা আছে, তাই জন্য যাতে রণবীর সিং সেটা না করতে পারে, তো তাই জন্য সেটাকেও যাতে বন্ধ করা যেতে পারে, সেটার কথাও কিন্তু একবার মেনশন করা হয়েছে এই প্রেস কনফারেন্সের মধ্যে। এবার সেটা আদৌ হবে কিনা উই ডোন্ট নো আর কি, মানে এটা খুব ডিফিকাল্ট ব্যাপার যে মানে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো টেকনিশিয়ানই কোঅপারেট করছে না, কেউই কাজ করছে না, আর আপনি বম্বেতে বসে পুরো মানে প্যান ইন্ডিয়াতে বিশাল বড় ব্যাপার। আচ্ছা আপনি পুরো জিনিসটা ফরেনে গিয়েও শ্যুট করে নিতে পারেন, ঠিক আছে, বাট ডেফিনেটলি ইন্ডিয়ান টেকনিশিয়ানস লাগবে আপনার, নাহলে আপনি কস্টে কুল হতে পারবেন না। যাই হোক, সেটা অন্য ব্যাপার। বাট দেখা যাক আর কি এবার রণবীর সিং মানে আমাদের এখানে পাল্টিবাজের মতো মুজলেখা লেখে দিয়ে সরি ফরি বলে ব্যাপারটা সেটেল করে, নাকি নিজের যে অ্যাটিটিউডটা ধরে রেখেছে এখনো অবধি, যেটা কাইন্ড অফ একটু ভুলও সত্যি কথা। 3 সপ্তাহ আগে হঠাৎ করে ক্যান্সেল করলে তো প্রডিউসারদের লস হবে এই প্রি প্রোডাকশনে, তো সেটাও ভুল। রণবীর সিংয়ের দিক থেকেও যে ডিমান্ডসগুলো যেগুলো আমরা শুনতে পেয়েছিলাম, বা এই যে হঠাৎ করে ব্যাকআউট করে আসা, সেটা তার দিক থেকেও খুব একটা ঠিক সে করেনি। তো এবার সে আর কি নিজের ওই স্টান্সটাতে ধরে থাকে যে না আমি ক্ষমা চাইবো না, আমি এটা কিছুতেই সর্ট আউট করবো না এক্সেল এন্টারটেনমেন্টের সাথে, এবং আমি ছবিটাও আমার প্রলয় বলে যে ছবিটা যেটা খুব শীঘ্রই ফ্লোরে যাওয়ার কথা আছে, সেটাও আমি করব, এবং সেটা আমি বম্বেতে থেকে করবো না, আমি অন্য জায়গায় গিয়ে করবো আর কি, অন্য হায়দ্রাবাদে বা চেন্নাইতে যে কোনো জায়গায় গিয়ে আমি করব, আমি শুনবো না, মানবো না এই জিনিসটা, এবং আমার বম্বে থেকে যারা আর কি নন গিল্ড মেম্বার তাদেরকে আমি নিয়ে নেবো আর কি। তো এইভাবে আমি করতে পারি, তো এইটা তার স্ট্র্যাটেজি হতে পারে, এটা একটা পথ। আর দ্বিতীয় হচ্ছে যে সে সরি বলে ক্ষমা চেয়ে নিয়ে পুরো জিনিসটাকে সেটেল করে হয়তো ডন 3 করে দিল, বা তাকে নিজের পকেট থেকে 45 কোটি টাকা দিতে হবে। দেখা যাক, সেটা তো আমরা ফিউচারেই বুঝতে পারবো। এবার দেখা যাক রণবীর সিং কী স্টান্স নেয়, দেখা যাক, সেটাই দেখার মতো বিষয় হবে। বাট জল মানে খুবই ঘোলা হয়েছে, ফারহান আখতাররাও ব্যাপারটাকে কিছুতেই ছাড়ছে না তারাও আর কি, এবং বুঝতেই পারছেন 45 কোটি টাকা তাদের ইনভেস্ট হয়ে গেছে, হঠাৎ করে প্রজেক্ট বন্ধ হয়ে গেলে তারা কোথায় বা যাবে, সেটাও ঠিক নয়। এবং এক্সেল এন্টারটেনমেন্ট হয়তো খারাপ ছবি বানাচ্ছে অনেক,
ভালো ছবিও বানিয়েছে, বাট কথা হচ্ছে কোয়ালিটিটা কথা আমি বলছি না, আমি বলছি যে কোয়ান্টিটি, যে পরিমাণে তারা ছবি বানায়, ওয়েব সিরিজ বানায়, তো ইন্ডাস্ট্রির প্রতি তারা কন্ট্রিবিউট করে না, প্রচুর লোক কাজ পায়, ইকোসিস্টেমটা সার্ভাইভ করে, তো সেখানে তাদেরকে তো একটা ডেফিনেটলি কিছু তো মানে দিতে হবে, বেনিফিটস দিতে হবে না, প্রডিউসার সার্ভাইভ করলে তবেই লোকে কাজ পাবে, তো সেইখান থেকেই এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে। আরও একটা বিষয় অশোক পণ্ডিত এখানে বলেছে এই প্রেস কনফারেন্সের মধ্যে, সেটা যে রণবীর সিং নাকি একটা ছবি না 3 ফিল্ম ডিল নাকি সাইন করে বসে আছে এক্সেল এন্টারটেনমেন্টের সাথে। সেই যখন তার খারাপ সময় চলছিল, কেউ তার সাথে বড় ছবি করতে চাইছিল না, সেই সময় নাকি ফারহান আখতারের সাথে সে 3 ফিল্ম ডিল সাইন করেছিল। তো এরকম একটা ব্যাপার উঠে আসছে, তো তাহলে বলছে যে তাহলে আপনি পুরো জিনিসটাকে কি করে হঠাৎ করে ভেস্তে দিতে পারেন, আপনি তো কন্ট্রাক্ট সাইন করে ফেলেছেন, তাহলে আপনি কি করে এই জিনিসটা করতে পারেন। তো নানান রকমের জিনিস উঠে আসছে। এবার দেখুন, এগুলো সবই ফারহান আখতারের দিক থেকে বলা হয়েছে, রণবীর সিং তো নিজের দিকটা বলেইনি। এবার দেখা যাক রণবীর সিং কোনো প্রেস কনফারেন্স করেন কিনা, তার দিকটা বলেন কিনা তিনি, বা কী করেন এই বিষয়টাকে নিয়ে সর্ট আউট করেন। কারণ দেখুন, এই যা ঝামেলা হয় প্রডিউসারদের নিজেদের মধ্যে প্রথমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, যেখানে আমির খান ইত্যাদি ইনভলভ ছিল, এবার সেখানেও সর্ট আউট হয়নি, এখন এই অবধি ব্যাপারটা চলে গেছে। এবার দেখা যাক রণবীর সিং কী করে, ফারহান আখতার এর পরবর্তীতে কী করে, সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের পুরো বিষয়টা নিয়ে কী ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।